শুনছেন হরর স্টোরি, একটা চার গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুনবেন একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার, ঘনদার সৃষ্টিকর্তা প্রেমেন্দু মিত্র। ভূতের গল্প প্রসঙ্গে তিনি নিজে এক জায়গায় বলেছেন, ভূতের গল্প ব্যাপারটা আসলে ভয় নিয়ে খেলা করার একটি মজা। আমরা রাগ, হিংসা, ঘৃণা, ভালোবাসা, দয়া, মায়ার মধ্যে সব রকম মনের ভাব নিয়ে উপভোগ করার মতো গল্প বানাই, তখন ভয়টাকেই বা বাদ দেব কেন? শুরু হচ্ছে কামিনী। গল্পটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না, আর বিশ্বাস করবে কিনা সেটাও জানি না, এটা ভ্রম নাকি বাস্তব তাও জানি না। আমি শ্রী অরুণ গাঙ্গুলি, বছর ৪৫, একজন সরকারি চাকুরিজীবী, একটি সরকারি ব্যাংকে কার্যরত। বিয়ে করিনি, কারণ ওই বিবাহ নামে শব্দে আমার বিশেষ ভরসা বা বিশ্বাস কোনোটাই নেই। আমি একলা থাকতে একটু বেশি পছন্দ করি, অন্য আরেকজন বোঝা বহন করার ইচ্ছে ঠিক নেই আমার। তবে সারা জীবন একা কিভাবে কাটাবে সেই ভেবে মাঝে মাঝে একটু ভয় পাই বটে। শখের মধ্যে দুটি জিনিস পারি, একটা লেখালেখি আর দুই বাগান। এই দুটো জিনিস আমার সমস্ত ভয়কে নিমেষে উড়িয়ে দেয়। আমি অবশ্য পেশাদার লেখক বা খুব পটু লিখিয়ে নয়, তবে সেবার ওই একটা ম্যাগাজিন একটু গল্প বেরিয়েছিল বলেই একটু আগ্রহ পেয়েছিলাম। আমার বন্ধুরাও এক প্রকার জোর করে ম্যাগাজিনের ওই গল্পটা পড়তেই তো বিনোদ বলল, অরুণ তুই তো বেশ লিখেছিস, দারুণ কিন্তু। নিখিলেশ, অভিষেক আরো অনেকেই বলেছিল, তবে আমার তেমন বিশ্বাস হয়নি। তবে মনে মনে যে আপ্লুত বা খুশি হয়নি তাও নয়। আসলে লেখকরা এই প্রশংসা পেতে খুব ভালোবাসত, আমিও তো তাদের দলে পড়ি, তা অস্বীকার করব না। যাই হোক, এবার আসল কথায় আসি। পুজো ছুটি পেয়েছি অনেক, তাই তার সাথে আরও বাড়তি ছুটি নিয়ে প্রায় ১৬ দিন। সরকারি চাকরি বলে কথা, তাই ভাবলাম একটু ঘুরে আসি, মনটাও ভালো হবে আর একটা গল্পও লিখতে পারবো। ভেবেছি এইবার একটা ভূতের গল্প লিখব। আসলে বন্ধুদের থেকে এত অনুরোধ পেয়েছি যে মনের লেখার ইচ্ছেটা প্রবলভাবে বেড়ে গেছে। ঠিক করলাম ঘাটশিলা যাব, তাই চটপট সেই মতন টিকিট কেটে ফেললাম। পরশু ট্রেন হাওড়া থেকে বিকেল ৫টায়। একটা কথা বলতেই ভুলে গেছি, আমার নিঃসঙ্গ জীবনের সঙ্গ দেওয়ার জন্য একটা ভৃত্য আছে, যে আমার প্রায় ১০ বছর ধরে সেবা করছে। ওকে নিয়ে যাব ঠিক করলাম। আজ সোমবার, তাই আমার নিঃসঙ্গ জীবনের সাথী হরিকে বললাম, হরি আমার জামা কাপড়ের সাথে তোমারও কিছু কাপড় নিও, আর ওখানে এখন ঠান্ডা, একটু গরম জামা কাপড় নিও। জামা কাপড় লাগবে কেন দাদাবাবু? আমি হেসে বললাম, আরে তুমি আমার সাথে যাবে হরি, তুমি ছাড়া আমার এই নিঃসঙ্গ জীবনে কে আছে বলো? হরি তো হেসে লুটোপটি। ও বলল, আচ্ছা আমি সব গুছিয়ে রাখবো দাদাবাবু। হরি বেশ মজার, ওই জন্যই আমার জীবনের নিঃসঙ্গতা কিছুটা হলেও দূর হয়। দেখতে দেখতে বুধবার এসে গেল। বিকেল ৫টার আধ ঘন্টা আগেই পৌঁছে গেলাম আমি আর হরির হাওড়াতে। ঠিক সময়ে ট্রেন ছাড়লো। অনেক সাত করে জানালার ধারে সিট পেয়ে নিজেকে বেশ সৌভাগ্যবান বলে মনে হলো। মালপত্র সব উপরের বাংকারে তুলে দিয়ে বেশ আয়েশ করে বসলাম। হরি আমার সামনের সিটে, ওকে দেখে বেশ ভালো লাগছিল, মনটা বেশ খুশি ওর। সন্ধ্যে ৭টার দিকে চা দিল, আর ১ ঘন্টা লাগবে পৌঁছাতে। চা খেতে খেতে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। গাছপালাগুলো কেমন যেন ছুটতে ছুটতে দূরে আরো দূরে মিলিয়ে যাচ্ছে। আকাশের চাঁদকে দেখে মনে হলো চাঁদ যেন আমাদের সাথেই ঘাটশিলা যাচ্ছে। মনটা আজ বেশ হালকা ফুরফুরেও। প্রায় ১.৫ বছর পর ঘুরতে যাচ্ছি। সোজা হোটেলে গিয়ে উঠলাম। সময় লাগলো ১০ মিনিট, কিন্তু হোটেলে উঠে মনটা খারাপ হয়ে গেল। হোটেলে মোটেই পছন্দ হলো না আমার, কিন্তু ওই রাতে কিভাবে অন্য হোটেল খুঁজবো সেইভাবে অগত্যা একটা রাত থেকেই গেলাম। ঠিক করে নিয়েছিলাম পরের দিন ভালো একটা খোলামেলা বাড়ি আমার চাই, এমন ঘিঞ্জি জায়গায় আমার দম বন্ধ হয়ে যাবে। আর একটা ঘর, আর আমার ঘরটা এমন জায়গায় দিয়েছে জানালা খুললেই একটা বুঝে যাওয়া পুকুর, আর কিছুই নেই। দূর দূর। হরি আমার মন বুঝে বললাম, অরুণদা তুমি চাপ নিও না, কাল সকালে আমি নিজে ভালো একটা ঘর খুঁজবো, আজ রাতটুকু। আমি বললাম, আরে ঠিক আছে, দেখো দেখি কি খাবার পাওয়া যায়, একটু খাবারের ব্যবস্থা করো, খেয়ে ঘুমোই।
হরি বেরিয়ে গেল রাতের খাবার জোগাড় করতে। আমি আমার খাতা নিয়ে বসলাম, দেখি যদি একটু কিছু লিখতে পারি। প্রায় 20 মিনিট পেনটা মুখে নিয়ে বসে রইলাম, কিন্তু কিছুই লিখতে পারলাম না। মাথায় কিছুই এলো না। বিরক্ত হয়ে পেনটা খাতায় ঢুকিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। কখন যে হরি খাবার নিয়ে এসে গেছে জানি না। ও সব কিছু তৈরি করে আমায় ডাকতো, তবে আমার ঘুম ভাঙল। ঘড়িতে দেখি প্রায় 9:40। আমি চোখ মুছতে মুছতে বললাম, হরি কখন এলি? এত ক্লান্তি লাগছে কেন তোকে? আবহাওয়ার দোষ। এত ভালো জায়গা এলে একটু ঘুম পায়, কি ঠান্ডা পরিবেশ। যাগে, তুমি খেয়ে নাও। গরম গরম রুমালি রুটি আর কষা মাংস এনেছি। এই জন্য হরিকে এত ভালোবাসি। ও ঠিক সময় ঠিক মোক্ষম কাজটা করে দিয়েছে। রুমাল রুটির সাথে কষা মাংস পুরো জমে যাবে। খাওয়া দাওয়া শেষ করে হরিকে বললাম, তুই না থাকলে যে কি হতো আমার এই নিঃসঙ্গ জীবন, তোকে ছাড়া এক পাও চলে না। নে, আর দেরি না করে শুয়ে পড়। 2টো খাট আছে, আমি এখানে শুচ্ছি, তুই ওটাতে শুয়ে পড়। এক ঘুমেই রাত শেষ। সকালে হোটেলের একজন ছোকরা গোছের ছেলে এসে চা বিস্কুট দিয়ে গেল। আমি চা খেতে খেতে হরিকে ডেকে বললাম, হরি চা খেয়ে বেরিয়ে পড়ি নাকি? হরির মাথা নেড়ে সম্মতি দিল। চা খেয়ে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লো বাড়ির সন্ধানে। একটু নিরিবিলি জায়গায় চাই আমার, যেখানে বসে আমি একটু একা, আমি নিজের মতো একটু থাকতে পারবো, ভাবতে পারবো। অনেক ঘুরে যখন কোনো হদিশ পেলাম না, তখন শেষমেশ একটা চায়ের দোকানে ঢুকলাম একটু বিশ্রাম নিতে। দোকানের সামনে রাখা বেঞ্চে ভাবতে লাগলাম, কি করব এখন। না, কিছুই আর মাথায় আসছে না। তার আগে একটি চা দরকার। সেই মতো আমি চা অর্ডার দিলাম। দোকানি আমার চা দেওয়ার সময় জিজ্ঞাসা করলো, দাদা এখানে নতুন নাকি হাওয়া বদল করতে? আমি বললাম, হাওয়া বদলের জন্যই আসা, কিন্তু হাওয়ার বদলাচ্ছে কই। আমার এমন বিটকেল উত্তরে দোকানি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ও ঢোক গিলে জিজ্ঞাসা করলো, মানে? আমি খুবই কষ্টে হাওয়ায় অভিনয় করে বললাম, একটা ভালো থাকার জায়গা পাচ্ছি না, আমি একটু নিরিবিলি জায়গা খুঁজছি, পাওয়া যাবে? দোকানি হেসে বলল, ও আপনি পাবেন না, এখানে সবই উন্নত, সব জায়গায় জমজমাট। উত্তরে আমি দমে গেলাম, মন ভেঙে গেল। এখানে আসার উদ্দেশ্যটাই মাটির ধুর। চা খেয়ে দোকান থেকে সবে বেরিয়ে কিছুটা দূরে গিয়েছি, এমন সময় একটা অচেনা কণ্ঠস্বর এসে বলল, এই যে মশাই, শুনছেন? আমি আর হরি দুজনেই পেছন ঘুরে তাকালাম। দেখলাম একজন মাঝবয়সী লোক আমাদের দিকে হাত নেড়ে এগিয়ে আসছে। আমি আর হরি দুজনেই এর কারণ বুঝতে পারলাম না। লোকটি দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কিভাবে? লোকটি, আপনারা ঘর খুঁজছেন না? আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কিভাবে? লোকটি সাহসে বললেন, আপনারা যখন কথা বলছিলেন ওই দোকানে বসে, আমি তখন ওখানেই ছিলাম। আমি বললাম, ও। তারপর ওই লোকটি আর আমার মধ্যে কথা বলতে বলতে একটা ভাব জমে গেল। লোকটির নাম কুণাল। এমনিতেও লোকটি ভালো বলেই মনে হলো। বাড়ির প্রসঙ্গে তিনি বললেন, আমার এক খান বাড়ি জানা আছে, তবে বহুকাল যাবত সেই বাড়িতে কেউ প্রবেশ করেনি, আপনাদের অসুবিধা হবে না তো? আমি হেসে বললাম, একদমই নয়। এইবার এখান থেকেই শুরু হলো আসল গল্প। ভীষণ কম টাকার ভাড়া হওয়ায় আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু আমি তখনও এটা জানতাম না আমার অন্তিম সময় আসন্ন। এই রাজি হয়ে যাওয়ার পরিণতি যে এমন ভয়ানক হতে পারে তা আমার কল্পনাতেও আসেনি। লোকটি আমাদের ওই বাড়ির কাছে নিয়ে গেল। বাড়ি দেখতে আমি অবাক, মুখের সব ভাষায় হারিয়ে গেছে। সুবিশাল বাড়ি, দেখে মনে হয় কোনো বিশাল পতিপত্নীবান মানুষ বানিয়েছে, কিন্তু এটা যে এত যত্নের অভাবে ভাঙতে বসেছে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। বাড়িটা দেখে আমার পছন্দ হওয়ার কারণ প্রধানত দুটি। প্রথমত, বাড়িটা দেখতে দেখতে একটু খারাপ হলেও দারুণ, আর দ্বিতীয়ত এটা মানুষ থেকে দূরে, সমস্ত কোলাহলের বাইরে। আমি একটা কথা জিজ্ঞাসা করে পারলাম না, আচ্ছা কুণাল বাবু, এটার বয়স কত? লোকটি হেসে বলল, প্রায় 150 বছর বা তারও বেশি, তবে কম নয়।
আমার মুখ থেকে কেবল একটা শব্দ বেরোলো, দারুণ। আমরা বাড়ির চাবি নিয়ে হোটেলে গিয়ে সব জিনিসপত্র নিয়ে চলে আসলাম। তারপর চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করলাম 10 বছর বন্ধ থাকা ঘরে। বাড়ির বয়স 150 হলেও 10 বছর আগেও এ বাড়ির লোকে গম গম করত। তবে শেষ যিনি ছিলেন উনি মারা গেছিলেন। তারপরে আর কেউ আসেনি, সেদিন থেকেই বন্ধ। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য জায়গাটা বেশ স্যাঁতস্যাঁতে আর গুমোট। উপরেও ঘর আছে, তবে যাওয়া যায় না, কারণ সিঁড়ি ভাঙা। হরিকে বললাম, হরি, এই নিচের ঘরেই থাকবো, তুমি আমার পাশের ঘরে থেকো। আপাতত 2টো ঘর একটু পরিষ্কার করে দাও তো। হরি বলল, এক্ষুনি করে দিচ্ছি। এখন মনটা বেশ শান্ত। উফ, ওই কোলাহল থেকে বেরোতে পেরে নিজেকে বেশ হালকা লাগছে। দরজা খুলে হরির জিনিসপত্র রাখতে রাখতে বলল, দাদা বাবু, বলেছিলাম যে। হ্যাঁ বল হরি, বল। কি বল? এমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বাড়িটা পছন্দ হয়নি? ও জিভ কেটে বলল, না, পছন্দ হবে না কেন? কিন্তু এত পুরনো একটা বাড়িতে সাপ খোপের ভয় তো আছেই। তার ওপর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার ওপর কি? ও কিছু না, আমতা করে বলল, ওই যে ওনারা। কারা? তেনাদের নাম মুখে আনতে নেই। আমি রেগে গিয়ে বললাম, হরি, বলতে চাই কি? একটা চমক দিয়ে বললাম, হরি, খোলসা করে বলতে হলে বল, না হলে বলিস না। ও আমাদের কাছে এসে মুখ নামিয়ে বলল, আগে ভূতের ভয় পাচ্ছি। আমি ওর কথা শুনে হা হা করে হেসে উঠলাম। বলে কি এই ছেলে? হরি, তুমি দেখছি বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা হয়ে যাচ্ছ। যাগে, এখন মালগুলো গুছিয়ে ঘর দুটো পরিষ্কার করো। আমার নোংরা একদম ভালো লাগে না। আমি একটু বাজার থেকে আসি, দেখি কি পাওয়া যায়। ঠিক আছে। হরি কোনো কথা বললো না, কেবল নিঃশব্দে মাথা নাড়ল। আমি বাজারে থলি নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়িটা বেশ খাসা পেয়েছি। বাড়ি থেকে বাজার খুব একটা বেশি দূরে নয়, মাত্র 6 মিনিট। বাজারে গিয়ে মাছ, আলু, সবজি, ডাল সবকিছুই 5 দিনের মতো কিনে বাড়ি ফিরলাম। 5 দিন বলার কারণ আমরা এখানে 5 দিনই থাকতে এসেছি। বাড়ি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজতে যায়। ঘরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। এ যেন অন্য একটা ঘর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উফ, কি দারুণ লাগছে। মনে হচ্ছিল যেন কোনো নতুন বাড়িতে উপস্থিত হয়েছে। আমার নোংরা একদমই ভালো লাগে না। হরিকে ডেকে তার কাজের প্রশংসা করতেই ও লজ্জা পেয়ে। আমি বললাম, কাতলা নিয়ে এসেছি, একটু কষিয়ে রান্না করো তো, ভীষণ খিদে পেয়েছে। সকালে ওই 2বার চায়ের পর তো কিছুই পেটে পড়েনি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি সবকিছু করে নিচ্ছি, তুমি একদমই চিন্তা করো না বলে হরি বাজারের সমস্ত জিনিস নিয়ে চলে গেল রান্নাঘরে। আয়োজনটা আমি পরিষ্কার হওয়া ঘরটাকে মন্ত্রমুগ্ধর মতো দেখতে লাগলাম। সত্যিই একটা ঘর বটে। শোবার জন্য একটা খাট পাতাম, খাটে হাত বুলালাম। এই বয়স কম হলেও 15 বছর হবে, কিন্তু এখনো বেশ মজবুত। খাটের পাশে একটা টেবিল আর ছোট একটাখানি চেয়ার। মনে মনে ভাবলাম, এটাই হবে আমার গল্প লেখার সেরা জায়গা। দরজা নিয়ে ঢুকে ডান হাতে একটা বিশাল বড় ছবি, জানি না কার, তবে দেখে কোনো রাজার বলেই মনে হয়। ছবি পাশে দেওয়াল থেকে রং নামক বস্তু তাই উঠে গেছে, ভিতরের অংশগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। মেঝের দিকে চোখ পড়তে দেখলাম মেঝেটাও একই অবস্থা, কেমন যেন ধুলো ধুলো। আমি নিচু স্বরে হয়ে মেঝেতে হাত বোলালাম, কিন্তু কোনো নোংরা হাতে এলো না। সত্যি হরি খুব ভালো কাজ করে, বেশ বুঝতে পারলাম বয়সের কারণে মেঝের এবং দেওয়ালের এমন অবস্থা। সে যাই হোক, এমন খাসা বাড়ি পেয়ে আমি টেবিল আর চেয়ারটা খাটের থেকে সরিয়ে এনে ওটা একটা জানলার কাছে এনে রাখলাম। তারপর কি মনে হলো একটু চেয়ারে বসলাম। আহ, কি শান্তি! এমন ছোট কিন্তু নরম চেয়ারে তো কোনোদিনও বসিনি। চেয়ারে বসতেই বাইরে থেকে একটা হিম শীতল বাতাস জানালা দিয়ে ঢুকে আমার চোখ মুখ কে স্পর্শ করে বেরিয়ে গেল। মনে মনে স্থির করলাম, আজ রাত থেকে শুরু করে দেব আমার উপন্যাস ভূত অমনিবাস।
এসে শুয়ে পড়লাম। শুয়েও কেমন একটা অপার শান্তি অনুভব করলাম। কি নরম তুলতুলে বিছানা। আমি মনে আনন্দ একদিকে এদিক আমি মনের আনন্দে এদিক থেকে ওদিক থেকে এদিক নিয়ে গড়িয়ে নিলাম। দুপুরের ভাত ঘুম যে দারুণ হবে এটা কোনো সন্দেহই রইল না আমার। বিছানায় শুয়ে আমি এমন সময় আচমকা একটা মাথার মধ্যে এসে আমার সমস্ত ভাবনাকে এক নিমিষে ওলটপালট করে দিল। এই কুনাল লোকটা কে, আর এই বাড়ির চাবি ওর কাছে এলো কিভাবে? কোনো উত্তর পেলাম না। শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এই সব ভাবছি। হঠাৎ কোনো ফ্যান না দেখতে পেয়ে আতঙ্কে উঠ। এতক্ষণ তো খেয়াল করিনি যে এখানে বিদ্যুতের ব্যবস্থাই নেই। হে ভগবান, এখন কি হবে? কুয়াশার কথা মনে রেখে ঝরে ফেললাম।